কংগ্রেস আবার বদমাশে স্বাগত সবাইকে পাওয়ার্ড বাই O2 একাডেমিয়া। ইন্টারভিউ ক্লাসের এই ৪ নম্বর এপিসোডে চলে এসেছি। ৪ নম্বর এপিসোডে আজকে আমাদের টপিক থাকবে। মানে আগের এপিসোডগুলোতে আমি ৩ টে টপিক নিয়ে আলোচনা করেছি। একটা ছিল পার্সোনাল ডিসপোজিশন, আরেকটা ছিল নলেজ, আরেকটা ছিল কমিউনিকেশন স্কিলস। আর এবারে হবে সেটা হলো লিডারশিপ ট্রেটস। লিডারশিপ ট্রেটস আমি যদি সেটাকে লিখি তো সেটা হচ্ছে লিডারশিপ লিডারশিপ ট্রেটস। লিডারশিপ ট্রেটস খুব একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট শিক্ষকতা পেশা, লিডারশিপ ট্রেটস। অ্যাকচুয়ালি আমাদের আমরা যখন টেট পাস পড়াশোনা করতাম, টেটে যে বিষয়গুলো পড়তে হয়েছিল, সেই সাবজেক্টগুলোর মধ্যে অর্থাৎ বাংলা ছিল, চাইল্ড সাইকোলজি ছিল, অঙ্ক ছিল, তারপরে পরিবেশ বিজ্ঞান ছিল, এসব ছিল। হ্যাঁ? তো প্রত্যেকটি পেপারের সঙ্গে পেডাগজি বলে একটা পার্ট ছিল। পেডাগজি। পেডাগজি। তো সেই পেডাগজিতে মানে পেডাগজিক্যাল বেসড কোয়েশ্চেন আসতো পরীক্ষায় সবচেয়ে বেশি। তার কারণ পেডাগজি হচ্ছে একটা মেথড। সেই মেথড হচ্ছে গিয়ে যে অ্যাকচুয়ালি পেডাগজিকে যদি আমরা ভাগ করি তাহলে পেইড আ গ গি এরকম বেরোয়। তো এর যে মানে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে যে হাউ টু গাইড আ চাইল্ড অথবা হাউ টু লিড আ চাইল্ড। তাহলে যদি আমরা সেরকম ভাবে বলি তাহলে হাউ টু টিচ আ চাইল্ড এটাও হতে পারে। হাউ টু লিড আ চাইল্ড, হাউ টু গাইড আ চাইল্ড, হাউ টু টিচ আ চাইল্ড। এই যে এই যে প্রক্রিয়া, এই যে পদ্ধতি, এটা কিন্তু আমাদের পেডাগজি থেকে শিখতে হয়। চাইল্ড সাইকোলজিতে এই পেডাগজির তো একটা বড় ভূমিকা রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রেই সেরকম একটা পেডাগজিক্যাল একটা পার্ট থাকে। সেরকম আমাদের নিজস্ব সাবজেক্ট বা অন্য কোনো সাবজেক্টে গভীর জ্ঞান থাকতেই পারে। আমরা নিজের সাবজেক্টেও গভীর জ্ঞান অর্জন করতেই পারি। কিন্তু আমরা সেই জ্ঞানকে কিভাবে শিশুদের ক্ষেত্রে ব্যবহার করব বা সেই জ্ঞান শিশুদের জীবনকে কতটা প্রতিফলিত হবে বা তাদেরকে কিভাবে পরিচালনা করতে সক্ষম হবে, এটা কিন্তু একটা বড় বেশ চ্যালেঞ্জের জায়গা। তাই এই শিক্ষক যিনি হবেন তার মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা থাকতে হবে। তার মানে তিনি কিন্তু একজন বেস্ট গাইড হবেন। তিনি একজন বেস্ট ফিলোসোফার হবেন। তিনি কিন্তু হবেন একজন ভালো পথপ্রদর্শক। অর্থাৎ তিনি পথ দেখাবেন। কারণ তিনি পথ দেখাবার বিভিন্ন কৌশল জানেন। তিনি জানেন কি করে পড়তে হয়, তিনি জানেন কি করে পড়াতে হয়, তিনি জানেন একটি ছোট্ট শিশুকে কি করে ধীরে, ধীরে আস্তে, আস্তে তার মধ্যে বৌদ্ধিক বিকাশ ঘটাতে হয়। এই লাস্ট স্টেজে বা এপিসোডে এই ধরনেরই প্রশ্ন থাকে যে আপনি একটি শিশুকে কিভাবে শেখাবেন? আপনি আম এত অ নিজের কেরিয়ারে এত সফল একজন ছাত্র, আপনি এত ডিগ্রি অর্জন করেছেন, আপনার এত জ্ঞান, আপনার এত ডিগ্রি, আপনি এত কিছু জানেন। এবার আপনি আমাকে বলুন যে আপনি ছোট্ট একটি ক্লাস 5 এর বাচ্চাকে কিভাবে পরিবেশ বিজ্ঞান শেখাবে? এই যে প্রসেস, এই যে মেথড, এইটা যদি ইন্টারভিউতে ঠিকঠাক উত্তর নেওয়া না যায়, তাহলে কিন্তু মুশকিল। সুতরাং এই লিডারশিপ ট্রেটস একজন শিক্ষক শুধুমাত্র তার শ্রেণীকক্ষে শুধু বাংলা শেখাবেন না, শুধু অঙ্ক শেখাবেন না, শুধু পরিবেশ বিজ্ঞান শেখাবেন না, শুধু ইংরেজি শেখাবেন না। আর জীবনকে কিভাবে পরিচালনা করতে হয়, তার জীবনে সে তার আচরণকে কিভাবে সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারবে এবং সুশৃঙ্খলভাবে কিভাবে সে নিজেকে বিকশিত করতে পারবে, সেটাও কিন্তু শিক্ষককে তালিম দিতে হবে। কারণ শিক্ষক কিন্তু একজন শিক্ষার্থীর কাছে ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইড। এবং তার মধ্যে অভিভাবক সুলভও কিন্তু আচরণ থাকে। বাবা-মায়েরা যে
বাচ্চাদেরকে বিদ্যালয়ে পাঠান, বিদ্যালয়ে পাঠিয়ে কিন্তু তারা অনেক নিশ্চিন্ত থাকেন। কারণ স্কুলে যে শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন, তারা শুধু শিক্ষক-শিক্ষিকাই নন, তারা তার কাছে অভিভাবকও বটে। ফলে ওই সন্তানের সমস্ত দায়িত্বই কিন্তু শিক্ষক-শিক্ষিকার উপর ন্যস্ত থাকে। ফলে ইন্টারভিউতে প্রশ্ন এরকমই থাকে। একটি শ্রেণীকক্ষে আ আপনি শুনতে পেলেন ছেলেমেয়েরা খুব গোলমাল করছে, চিৎকার চেঁচামেচি করছে। আপনি আ এইরকম একটা খবর শোনার পর সেই ক্লাসে গিয়ে কি করবেন? এরকম প্রশ্ন থাকতে পারে। আপনি জানতে পারলেন আপনার স্কুল থেকে একটি ছাত্র রোজ টিফিন বেলায় পালিয়ে যায়। পুরো ক্লাসটা করে না। সে সময় আপনি কি করবেন? আপনি জানতে পারলেন যে আপনার স্কুলের অনেক ছেলেমেয়েরা বাড়ি থেকে তো বেরোচ্ছে, কিন্তু স্কুলে প্রতিদিন আসছে না। কারণ তারা স্কুলে না এসে পথেই বন্ধুদের সঙ্গে কোথাও না কোথাও খেলাধুলো করছে। তারপর দিনের শেষে বাড়ি ফিরে যাচ্ছে। আপনি জানতে পারলেন আপনার স্কুলে ছেলেমেয়েরা আসা বন্ধ করে দিয়েছে, অর্থাৎ স্কুল ছুট শুরু হয়েছে। সেক্ষেত্রে আপনার করণীয় কি? এরকম প্রশ্ন আসতে পারে, আপনাকে যদি শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়, আপনি স্কুলের জন্য কি, কি কাজ করতে পারবেন? স্কুল আপনার কাছ থেকে কি, কি সুবিধা পাবে? এরকম প্রশ্ন হতে পারে যে, স্কুলের বাচ্চাদেরকে সর্বাঙ্গীন উন্নতি করতে গিয়ে আপনি সিলেবাস ভিত্তিক পড়াশোনার বাইরে আর কি, কি করবেন বলে ঠিক করেছেন? এরকম প্রশ্ন হতে পারে যে, আ ধরে নেয়া যাক আপনার স্কুলে একটি প্রতিবন্ধী ছাত্র ভর্তি হওয়ার জন্য এলো। তাকে আপনি আদৌ ভর্তি নেবেন কিনা? যদি ভর্তি নেন, তাহলে তাকে কোন পদ্ধতিতে শেখাবেন? এই রকম প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে থাকবেই। তার কারণ এখানেই প্রমাণ হবে যে আপনি শুধুমাত্র উচ্চশিক্ষিত একজন মানুষ, নাকি আপনার মধ্যে ছাত্রছাত্রীদেরকে পরিচালনা করবার, গাইড করবার, শেখাবার আগ্রহ এবং পদ্ধতি, এই দুটোই জানা আছে। তার কারণ শুধু জানা থাকলেই হবে না, তার পদ্ধতিটাকেও তো এপ্লাই করতে হবে। যে হাউ টু গাইড আ চাইল্ড, কি করে আপনি একটা চাইল্ডকে, একটা শিশুকে, একজন শিশুকে গাইড করবেন? তার প্রসেসটা কি? তার কারণ এখন কিন্তু আর সেই পাঠশালা নেই। পাঠশালার যুগ কিন্তু চলে গেছে। এখন কিন্তু শিশুকেন্দ্রিক বিদ্যালয়, শিশুকেন্দ্রিক স্কুল এখন। ফলত আমাদের কিন্তু শিশুদেরকে শারীরিক নিগ্রহ করার, ফিজিক্যাল পানিশমেন্ট যেটা আমরা বলি, সেই সমস্ত করবার দিন কিন্তু চলে গেছে। শিশুরা কিন্তু আমাদের কাছে সম্পদ। সম্পদ বলেই সেই সম্পদকে কিন্তু আমাদেরকে খুব যত্ন নিয়ে পরিচালনা করতে হবে। কারণ তাদের স্বভাব কিন্তু শৈশবের তাদের যা স্বভাব, তারা কিন্তু দুরন্ত হবে, তারা দুষ্টু হবে, তারা বড়দের মতন অতটা বেশি গুছিয়ে কথা বলতে পারে না। তারা বড়, বড় ছেলেমেয়েদের মতো অতটা বেশি সচেতন নয়, অত বেশি বোঝেও না। ফলত সবটুকু দায়িত্বই কিন্তু শিক্ষক বা শিক্ষিকার। প্রাইমারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে তাই অনেক বেশি সহনশীলতা থাকতেই হয়। এর ইন্টারভিউতে এটাও প্রশ্ন যে, আপনি বলুন আপনার মধ্যে কোন, কোন গুণের কারণে আপনি নিজেকে প্রাইমারি স্কুলের শিক্ষক হবার কথা ভেবেছেন? বা আপনাকে আমরা নেব কেন? এরকম প্রশ্ন হতে পারে। যে আপনাকে এই পেশায় নেওয়ার কারণ কি? আপনি আপনার জীবনের চরিত্রের পজিটিভ দিকগুলো কি, কি? এরকম প্রশ্ন থাকে। তো এই বিষয়গুলো কিন্তু সতর্ক থাকতে হবে। এটাই কিন্তু লিডারশিপ ট্রেইটস, দক্ষতা, নেতৃত্ব দানের দক্ষতা, স্কুলকে পরিচালনা করবার ক্ষমতা, একটা ক্লাসকে অর্গানাইজ করার ক্ষমতা, অনেক বেশি বৈচিত্র্যময় ছেলেমেয়ে থাকবে আপনার স্কুলে। এটাই স্বাভাবিক। একটা ক্লাসে বিভিন্ন অঞ্চলের ছেলেমেয়েরা পড়তে আসে, বিভিন্ন গ্রামের ছেলেমেয়েরা পড়তে আসে, বিভিন্ন পরিবারের ছেলেমেয়েরা পড়তে আসে। প্রত্যেক ছেলেমেয়েই কিন্তু মানসিকভাবে, বৌদ্ধিকভাবে, ভাষাগতভাবে সমান নয়। তাদের মধ্যে বিভিন্ন রকম সমস্যা থাকে। তাদের বিভিন্ন রকম অভ্যাস থাকে, তাদের বিভিন্ন রকম আচরণ থাকে। আপনার স্কুলে একটি বাচ্চা পড়তে এসেছে মানে আপনি কিন্তু তার আচরণের পরিবর্তন ঘটাবেন।
চেঞ্জেস অফ বিহেভিয়ার। এটা কিন্তু আমাদের শিক্ষাদানের একটা মূল মন্ত্র, যে শিক্ষার মধ্যে দিয়ে শিশুর আচরণের পরিবর্তন হয়, আচরণের পরিবর্তন ঘটে। আর সেই আচরণের পরিবর্তন ঘটাতে সাহায্য করেন কে? শিক্ষক, টিচার। শিক্ষক হলেন নেতৃত্বদানের একেবারে উচ্চ পর্যায়ের একজন ব্যক্তি। সেই ব্যক্তির হাত ধরেই কিন্তু শিক্ষার্থী আগামী দিনে ছোট ক্লাস থেকে আস্তে, আস্তে ধীরে, ধীরে উচ্চতর ক্লাসগুলোতে গিয়ে পৌঁছয়। একজন শিক্ষার্থী শুধুমাত্র সিলেবাস শেষ করেই কিন্তু এক শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে উত্তীর্ণ হয় না। শুধু এইটুকুই হয় না, একটি শ্রেণী থেকে আরেকটি শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সঙ্গে, সঙ্গে একজন শিক্ষার্থীর মধ্যে তার নানা রকম পরিবর্তন কিন্তু ঘটে। সেই পরিবর্তনগুলোর মধ্যে তার আচরণের পরিবর্তন হচ্ছে প্রধান। তারপরে তার ভাষাগত, তার ব্যবহার, তার বৌদ্ধিক, হুম? তার জ্ঞান ইত্যাদির কিন্তু বিভিন্ন রকম বিকাশ সাধন হতে থাকে। আর এর পশ্চাতে যাদের বা যার ভূমিকা অনস্বীকার্য, তিনি বা তারা হলেন শিক্ষক বা শিক্ষিকা। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদেরকে ইন্টারভিউর সময় এই ধরনের পেডাগজিক্যাল কোয়েশ্চেন কিন্তু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন করতে হবে। কারণ আমাকে যখন জিজ্ঞেস করবেন যে, "আপনি শিক্ষক হতে চান কেন?" তখন আমি বললাম যে, শিক্ষকতা পেশা আমার কাছে খুব আকর্ষণীয় একটি পেশা। আমি আমার শিক্ষকদেরকে দেখে এই পেশায় আসবার জন্য অনুপ্রাণিত হয়েছি। আ আমি চাই আমার দ্বারা অনেক ছাত্রছাত্রীদের উন্নতি হোক। আমি চাই ছোট, ছোট ছেলেমেয়েদেরকে আগামী দিনে ভবিষ্যৎ নাগরিক হতে সাহায্য করতে। আমি চাই তাদেরকে হাতে কলমে নতুন কিছু শেখাতে। এটা আমার একটা স্বপ্ন। তাই আমি শিক্ষক-শিক্ষিকা হতে চাই। এবার আমার এই উত্তরের মধ্যে দিয়ে কিন্তু তারা প্রশ্ন করতে পারেন। তারা প্রশ্ন করবেন যে, "আচ্ছা, আচ্ছা, আপনার এটা স্বপ্ন। বেশ। তাহলে ধরে নেয়া যাক আপনার একটি ছাত্র স্কুলে প্রতিদিন আসছে না। আপনি খবর পেলেন। এক্ষেত্রে আপনার করণীয় কি?" এই যে ইনস্ট্যান্ট সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেন এর জন্য কিন্তু রেডি থাকতে হবে আমাদেরকে। কারণ আমি তো আগেই বলে ফেলেছি, এটা আমার ড্রিম জব। আমি এই কাজ করতে চাই। এটা আমার লক্ষ্য। ফলে এটা যখন আমার লক্ষ্য, এটা যখন আমার টার্গেট, তাহলে বাকি প্রশ্নের উত্তরের জন্য কিন্তু আমাকে রেডি থাকতে হবে। তখন আমাকে উত্তর দিতে হবে। আসলে আমাকে জানতে হবে স্যার, যে আমার স্কুলের বাচ্চা কি কেন স্কুলে আসছে না? সে সম্পর্কে খোঁজ নিতে হবে। কারণ আমার বিশ্বাস আমার স্কুলের বাচ্চারা কখনোই ড্রপ আউট হবে না, স্কুল ছুট হবে না। তার কারণ আমার স্কুলের ছেলেমেয়েরা বা বাচ্চারা আনন্দের মধ্যে দিয়েই পড়াশুনো শিখবে। তবুও যদি ধরা যাক কোনো একটি বাচ্চার স্কুল ছুট হয়ে গেল, সেই স্কুল ছুট হওয়ার পেছনে তো নানা রকম কারণ কাজ করে থাকে। সেই কারণগুলোকে আমার একটু তদন্ত করা প্রয়োজন। তবে আমি একা, একা নয়, আমার স্কুলের যারা আমার সহকর্মী থাকবেন, প্রধানত প্রধান শিক্ষক তো থাকবেনই, তার সঙ্গে আমার যারা সহকর্মী থাকবেন, তাদের সবাইকে নিয়েই কিন্তু আমি যে এই স্কুল ছুট ছাত্রকে বিষয়ে আলোচনা করব এবং তাকে স্কুলের পরিবেশে কি করে ফিরিয়ে আনা যায়, সে বিষয়েও তৎপর হব। শুধু একটি ছাত্রকেই নয়, প্রত্যেকটি ছাত্রছাত্রী যাতে প্রতিদিন বিদ্যালয়ে আসে, বিদ্যালয়টা যাতে তার একটা দ্বিতীয় সেকেন্ড হোমে পরিণত করা যায়, সেদিকে কিন্তু আমাদের খুব খেয়াল রাখতে হবে। কারণ বিদ্যালয় হচ্ছে তার খেলার জায়গা, পড়াশুনো করার জায়গা, ছোট থেকে বড় হওয়ার জায়গা, নিজেকে বিকশিত হওয়ার জায়গা, বিকশিত করার জায়গা। কোনো প্রতিষ্ঠানে যদি কোনো ভয়ের পরিবেশ থাকে, সেখানে ছাত্রছাত্রী ভয়ে স্কুলে যায় না। আমাদের বিদ্যালয়গুলোকে আমাদের ভয়মুক্ত করতে হবে, অভাব মুক্ত করতে হবে। যাতে ছেলেমেয়েরা স্কুলে এসে বই পায়, শিক্ষা পায়, পরিবেশ পায়, মাঠ পায়, খেলার জায়গা পায়, গাছপালা পায়। এই সবকিছু নিয়েই যেন তারা বিদ্যালয়ে এসে লেখাপড়া শিখতে পারে। এই যে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন, তারপরে প্রশ্ন হতেই পারে যে, আপনি শিক্ষক-শিক্ষিকা হবার স্বপ্ন দেখছেন। আপনার মধ্যে কি, কি গুণ আছে বলে আপনার মনে হয়? আপনি কি জানেন শিক্ষক হতে গেলে একজন ব্যক্তির মধ্যে কি, কি গুণ থাকতে হয়? আর এই প্রশ্ন আমরা অনেককেই অনেকবার করেছি। কেউ, কেউ বলেছেন, "আমি সৎ, আ আমি পরিশ্রমী, আমি বাচ্চাদেরকে পড়াতে ভালোবাসি, আমার মধ্যে সহনশীলতা আছে।" এরকম উত্তর দেয়া হয়। কখনো উত্তরের মধ্যে "আমি সৎ,
এই কথাটা বলার প্রয়োজন মনে হয় না। তার কারণ আমি সৎ এই কথাটা খুব কানে লাগে। বরং আমি পরিশ্রমী এটা অনেক বেশি শ্রুতিমধুর। আমি ধৈর্যশীল এটা অনেক বেশি ভালো। কারণ সৎ শব্দটা বেশ আপেক্ষিক। স্থান, কাল, পাত্র ভেদে সতের সংজ্ঞা পাল্টে যায়। তাই আমি সৎ এটা আমার মুখে বলতে হবে কেন? এটা তো আমার কাজের মধ্যে ধরা পড়বে, তাই না? আমি যে কাজটা করতে চলেছি বা আমি ইন্টারভিউ দিতে এসেছি, আমি ডেমনস্ট্রেশন দিচ্ছি। আমার এই কথা এবং কাজ এই ২ এর মধ্যেই প্রমাণ হবে যে আমি কতটা সৎ। সেটা আমাকে মুখে বলতে হবে না যে আমি সৎ। বরং আমি এটা বলতে পারি যে শিক্ষকতা পেশায় আসতে গেলে একজন ব্যক্তির মধ্যে আম যথেষ্ট গুণ থাকতে হবে। কয়েকটি গুণ তো থাকতেই হয়। তো সেই গুণগুলোর মধ্যে ধৈর্য একটা বড় গুণ, সহনশীলতা অর্থাৎ একটা বড় গুণ, পরিশ্রমী হতে হবে সেই ব্যক্তিকে। সেই ব্যক্তিকে জ্ঞানী হওয়া খুব প্রয়োজন। একটা শিক্ষা তার থাকতে হবে। শিক্ষা থাকার পাশাপাশি তাকে জ্ঞানীও হতে হবে। পাশাপাশি তার মধ্যে অভিভাবক সুলভ একটা গুণ থাকতে হবে। সেই ব্যক্তি শৃঙ্খলা পরায়ণ হবেন। এইসব গুণাবলীগুলো একজন ব্যক্তির পক্ষে দরকার। কারণ বিদ্যালয়ের পরিবেশ তা না হলে তার পক্ষে মানিয়ে নেওয়াটা খুব কঠিন হয়ে পড়বে। এবারে প্রশ্ন হতে পারে, আপনি কি মনে করেন এই গুণগুলো আপনার মধ্যে আছে? তখন আ উত্তরটা এভাবেই, কখনোই আমরা এরকম বলব না, "আমি এই সমস্ত গুণের অধিকারী।" না, এটা ভালো শোনায় না। তখন উত্তরটা এরকমই হওয়া উচিত। কারণ আমাদের মাথায় রাখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মধ্যে যেন আমার ভাষায় বিনয় প্রকাশ পায়, পোলাইটনেস যেন থাকে। কখনো যেন এরকম না থাকে যে আমি যে উত্তরটা দিলাম, সেই উত্তরের মধ্যে একটা ঔদ্ধত্য, একটা অবিনয়ী ভাব প্রকাশ পাচ্ছে। যে হ্যাঁ, আমি অনেক কিছুই জানি। আমি এসব জানি, আমি এসব পারি, আমি এই কাজ করতে পারবো, এরকম ব্যাপারটা নয়। বিষয়টা এরকম যে আমি জানি না আমার মধ্যে কতটুকু গুণ আছে এই সংক্রান্ত। তবে আমি অনুভব করি, যেহেতু আমি কাজটা পছন্দ করি করতে, আমার পড়াতে যেহেতু ভালো লাগে, সমস্ত বাচ্চাদের সঙ্গে আমি মেলামেশা করি। ফলত ধৈর্য, পরিশ্রম বা তাদের সঙ্গে অভিভাবকভাবে মেশবার মতন অভ্যাস আমার রয়েছে। তো এই উপলব্ধি থেকেই আজকে আমার এই পথে আসা। আশা করছি আমি কাজটা করতে পারব। ঠিক এই পদ্ধতিতে যদি আমরা উত্তর তাদেরকে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যা অনেক কথাই বলা হয়ে গেল এরকম। আবার প্রশ্ন হতে পারে, আপনাকে আমরা কেন নেব? আজকে সারাদিন ধরে অনেক ইন্টারভিউ নিয়েছি। দিনের শেষে আপনি, এবার আপনি বলুন অন্যদের থেকে আপনি কোথায় পার্থক্য? আপনার পার্থক্য কোথায়? বা আপনার মধ্যে এমন কি স্পেশালিটি আছে যে আপনাকে আমরা নেব? বা আপনি কি মনে করেন আমরা আপনাকে আজকে নিয়ে নেব? এরকম প্রশ্ন হতে পারে। তখন উত্তরটাও সেরকম যে আ নিশ্চয়ই আপনাদের সামনে আজকে অনেক ব্যক্তিরাই এসেছেন ইন্টারভিউ দিতে। আ আমি জানি না তারা কেমন? আমি শুধু আমার সম্পর্কে আপনাদের সামনে এইটুকু বলতে পারি যে, আমি কাজ করতে পছন্দ করি। আমি শিক্ষকতা পেশাকে আমার জীবনের একটি নেশা এবং পেশা এই দুটো ক্ষেত্রেই আমি গ্রহণ করতে চাই। আমার কাজটা করতে ভালো লাগে। আমি কাজটা করবার ভীষণভাবে চেষ্টা করছি। এই কাজটা করতে গেলে যে কোয়ালিটি গুলো দরকার সেগুলোকে আমি রপ্ত করার চেষ্টায় রয়েছি। বাকিটুকু রইল আপনাদের সিদ্ধান্তের উপরে। আপনারা আমাকে যোগ্য মনে করলে আমি এই কাজটা করার সুযোগ পাই। লাইক দিস এরকমভাবে বলা, পোলাইটলি বলা এবং খুব বেশি ইতিহাস, ভূগোল নিয়ে অত বেশি ব্যাখ্যা করার মধ্যে নয়। টু দ্যা পয়েন্ট উত্তর দেওয়া, টু দ্যা পয়েন্ট উত্তর দেওয়া। এরকম। যে আপনার শ্রেণীকক্ষে যেতে ৩ মিনিট দেরি হলো, স্টাফ রুম থেকে ক্লাসরুমে যেতে ৩ মিনিট দেরি হলো। আপনি শুনতে পাচ্ছেন ছেলেমেয়েরা টেমিল বাজাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন ছেলেমেয়েরা হইচই করছে, চিৎকার করছে, গান গাইছে। আ সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনি কি করবেন? সব কিন্তু লিডারশিপ ট্রেইটস থেকে। পেডাগজিক্যাল কোয়েশ্চেন, সব সিচুয়েশন বেসড কোয়েশ্চেন। যে আপনার শ্রেণীকক্ষে যেতে ২ থেকে ৩ মিনিট লেট হলো। আপনি ওয়াশরুমে গেছেন। হতেই পারে টানা আপনার ক্লাস, নেক্সট ক্লাসে যেতে আপনার একটু দেরি হলো। আর সেই দেরি হওয়ার কারণেই ক্লাসে ঘটলো এইসব ঘটনা। ইনডিসিপ্লিন একটা ঘটনা ঘটলো। কেউ বেঞ্চি বাজাচ্ছে, কেউ চিৎকার করছে, কেউ গান গাইছে, কেউ ক্লাস থেকে বাইরে বেরোচ্ছে। এরকম ঘটনা হয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? উত্তর যে আমার উত্তর এবার এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর যেটা হওয়া উচিত যে, আমার স্কুলে আমি আশা করছি আমার স্কুলে এই ধরনের ঘটনা ঘটবে না। কারণ হচ্ছে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলের ডিসিপ্লিন কিভাবে মেনে চলতে হয় সেটাই আমরা তাদেরকে প্রথমত শেখাই। ফলত
তাদেরকে আমরা এটাও শেখাই যে কোনো শিক্ষক ক্লাসে আসতে দেরি করলে বা তার যদি কোনো ব্যস্ততার কারণে তিনি যদি আসতে একটু লেট করেন, তাহলে আমাদের কি করণীয় বা আমরা কি করব না, এগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে শেখাই। ফলত আমি আশা করছি না এরকম কোনো ঘটনা ঘটবে। তারপরে আবার প্রশ্ন, না যদি ধরুন হলো, তখন আপনি কি করবেন? তখন উত্তর হচ্ছে এরকমই যে যদি এই ঘটনা ঘটে তাহলে করণীয় কিছুই নেই। কারণ আমরা জানি প্রত্যেক শিক্ষকের একটা অভিব্যক্তি আছে। প্রত্যেক শিক্ষক-শিক্ষিকার একটা ব্যক্তিত্ব আছে। সেই ব্যক্তিত্বের প্রভাব ছেলেমেয়েদের উপরে পড়ে। ফলে আমার বিশ্বাস আমি শ্রেণীকক্ষে যাওয়া মাত্রই প্রত্যেক ছাত্রছাত্রী নিজের জায়গায় গিয়ে বসবে এবং দাঁড়াবে, যেহেতু আমি ক্লাসে গিয়ে পৌঁছেছি। আমাকে অভিবাদন জানাবে বা সম্মান জানাবে। এবার তারপরে আবার প্রশ্ন হতে পারে, "ও তার মানে আপনাকে আপনার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা ভয় পাচ্ছে। সেইজন্য চুপ করে গেছে?" উত্তর হচ্ছে না। কারণ আমার স্কুলে ভয়ের কোনো পরিবেশ নেই। আমরা আনন্দের পরিবেশ তৈরি করি। বিষয়টা হলো এই যে আমার অভিব্যক্তিটাই এরকম বা আমার ব্যক্তিত্বটাই এরকম হবে। আমি যখন ছেলেমেয়েদের মধ্যে গিয়ে পৌঁছবো, ছেলেমেয়েরা নিজেরাই বুঝতে পারবে যে স্যার যখন ক্লাসে এসে গেছেন, তখন আর ক্লাসে গোলমাল করা উচিত নয়। সেই সূত্র ধরেই তারা চুপ করে থাকবে। এই যে সিচুয়েশন বেসড প্রশ্ন আর এই যে ইনস্ট্যান্ট উত্তর ভেবে তাদেরকে বলা, এই বলার মধ্যেই কিন্তু প্রমাণ হয় যে আপনি এই পেশাটাকে কতটা ভালোবেসেছেন। যে পেশাকে পছন্দ করতে পারেনি, এই পেশাটাকে যে ভালোবাসতে পারেনি, তার পক্ষে কিন্তু ইন্টারভিউতে বাজিমাত করা খুব কঠিন কাজ হবে। কারণ আমি বারবার প্রত্যেকটি এপিসোডে বলছি যে মুখস্থ করে কখনো ইন্টারভিউ পাস করা যায় না। ইন্টারভিউতে যদি পাস করতে হয়, বিশেষ করে শিক্ষকতা পেশায়, তাহলে তার কাজ এবং তার ভাবনা এবং কর্ম দুটোর ক্ষেত্রে সম্পর্ক থাকতে হবে, ভীষণ গভীর কানেকশন থাকতে হবে। তার মুখ এবং কাজ দুটোর ক্ষেত্রে তার যোগাযোগ থাকতে হবে। অর্থাৎ তিনি যা বলছেন আর তিনি যা করছেন, এই সবকিছুর মধ্যে একটা বাঁধন থাকতে হবে। শুধুমাত্র মুখস্থ করে কিন্তু গেলে হবে না। ফলত সায়েন্টিফিক মেথডেই কিন্তু ইন্টারভিউটা হবে। একদম যে পদ্ধতিতে ঝাড়াই-বাছাই করা হয়, সেই পদ্ধতিতেই কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। সেই কারণে আমাদেরকে খুব সাবলীলভাবে যেমন কথা বলার চেষ্টা করতে হবে, ঠিক সাবলীলভাবে যু যুক্তিযুক্তভাবে উত্তর দিতেও চেষ্টা করতে হবে। এই যুক্তিযুক্তভাবে উত্তর দেওয়া, বোর্ড ওয়ার্ক করা, বোর্ডকে ব্যবহার করা, ছাত্রছাত্রীদেরকে পড়ানো, সবকিছুর ক্ষেত্রেই কিন্তু একজন ব্যক্তির এই নেতৃত্ব অর্থাৎ আ লিডারস একটা লিডার বেসড থাকতে হবে। অর্থাৎ তিনিই হবেন সর্বেসর্বা। তিনি স্কুলে ক্লাসের পরিচালক। তিনি ছেলেমেয়েদের গাইড করবেন। তিনি ছেলেমেয়েদেরকে পরিচালনা করবেন। প্রতিদিনের জীবন কিভাবে কাটাতে হবে, কিভাবে বড় হওয়া, ধীরে কিভাবে এগিয়ে যাওয়া, কিভাবে নিজের জ্ঞান বৃদ্ধি করা, কিভাবে নিজেকে বিকশিত করা। এই সমস্ত কর্মকাণ্ড শিক্ষক-শিক্ষিকার হাত ধরেই হয়। ইন্টারভিউতেও কিন্তু এই জাতীয় পেডাগজিক্যাল কোয়েশ্চেন চলে আসবে। পেডাগজিক্যাল কোয়েশ্চেন চলে আসা মানেই কিন্তু সেগুলো আপনি কোন সিলেবাসের মধ্যেই পাবেন না। কোন বইতে নেই এই প্রশ্ন। কোন বইতেই এই প্রশ্ন থাকবে না। ইন্টারভিউতে যে প্রশ্ন করা হয় আর আমরা যে বই থেকে প্রশ্ন পড়ে উত্তর পড়ে সেখানে যাচ্ছি, কোন মিল খুঁজে পাওয়া যাবে না। আপনি বা আপনারা যা যেভাবে তৈরি হয়েছেন, সেগুলো ভেবে ইন্টারভিউতে যাচ্ছেন যে আমি এই প্রশ্নগুলো পড়ে গেছি। আ এগুলো থেকেই আসবে। নাও হতে পারে। অর্থাৎ এই যে ক্যান্ডিডেটরা ইন্টারভিউ দিতে আসছেন, তারা যে পড়াশুনো করে আসছেন, তারা যে অনেক বইপত্র পড়ছেন, একথা কিন্তু যারা ইন্টারভিউ নিতে আসছেন, তারাও জানে। ফলে তারা যখন প্রশ্ন করতে শুরু করলেন, তখন হয়তো আপনি বুঝতেই পারলেন না যে, যাহ! এই প্রশ্ন তো কখনো ভাবিনি। এই লেভেলের তো কোয়েশ্চেন কখনো ভাবিনি। সুতরাং আমরা জানি না কোন লেভেলের প্রশ্ন কখন কোন পরিস্থিতিতে আমাদের সামনে আসতে পারে। কিন্তু যে প্রশ্নই আসুক না কেন, ক্যান্ডিডেট অর্থাৎ উম যেকোনো ব্যক্তি যদি তিনি তার প্রফেশনটাকে, তার কাজের জগৎটাকে খুব ভালো করে বোঝেন, প্রফেশনকে খুঁটিয়ে যদি না বোঝা যায়, তাহলে কিন্তু সেই প্রফেশন রিলেটেড কোনো প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ নয়। কঠিন কাজ। সেজন্য আগে আমাকে প্রফেশনটাকে বুঝতে হবে যে আমার এই শিক্ষকতা পেশা, তার আগে এবং পেছনে কি বিষয়গুলো রয়েছে? কারা জড়িত? কি কাজ করতে হয়? কাজের ধরনটা কতটুকু? কতটুকু সময় কাজ করতে হয়? শিক্ষকতা জীবনে
আলাদা করে ফিক্সড বলে কোনো আলাদা টাইমিং থাকে না। ওটা হয়তো রুটিনে থাকে ১০টা-৫টা ডিউটি। এরকম হয়তো থাকলো যে ১৫-১১টায় স্কুল বসলো, ৩:৩০টায় স্কুল ছুটি। ওটা একটা রুটিন শিডিউল। কিন্তু শিক্ষকতার জীবনে কখনো এরকম শিডিউল থাকে না। কারণ তাদের গোটা সময়টাই হচ্ছে ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ভাবনা চিন্তা করা। ফলে শিক্ষকরা যখন বাড়িতে আসেন স্কুল থেকে, তখনও পরের দিন অর্থাৎ আগামী দিন কি স্কুলে কাজ হবে সেই নিয়ে তারা বসে পড়েন। সেই নিয়ে তারা প্ল্যান করেন, লেসন প্ল্যান হয়। হ্যাঁ? ক্লাস রুটিন নিয়ে ভাবনা চিন্তা হয়। শিক্ষক ভাবতে শুরু করেন কালকে আমি গিয়ে কি পড়াবো? পড়ানোর কোন চ্যাপ্টার পড়াবো? সেই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন দেওয়া উচিত? কি কাজ আছে? প্রত্যেক টিচাররা কিন্তু তাই ভাবেন। পরের দিনের প্ল্যান করেন স্কুল থেকে ফিরে আসার পর। সুতরাং প্রশ্ন এরকম হতে পারে যে, আপনি একজন সফল শিক্ষক হতে চান। কিভাবে হতে পারেন একজন সফল শিক্ষক? যদি আমাদেরকে বলেন। উত্তর আসলে সফল শিক্ষক বা ব্যর্থ শিক্ষক বিষয়টাতে আমি অত বেশি গুরুত্ব দেই না। আমি গুরুত্ব দেই কোন বিষয়টায়? আমি গুরুত্ব দিই শুধু শিক্ষকতা বিষয়। যেটা হলো শিক্ষকতা করা। অর্থাৎ ছাত্রছাত্রীদেরকে পড়ানো, ছাত্রছাত্রীদেরকে শেখানো। এর জন্য আমি কখনো যশ, খ্যাতি, প্রতিপত্তি এই মোহর পেছনে আমি ছুটতে পারব না। তার কারণ ওর মোহ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সফল, বিফল এই বিষয় নিয়ে একজন শিক্ষক ভাবনা শুরু করলে তাহলে তিনি তার মূল কাজ থেকেই সরে আসবেন। শিক্ষকের কাজ হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে তাদেরকে সুন্দর পথে পরিচালনা করা, তাদেরকে গাইড দেওয়া, তাদেরকে লিড করা। এই লিড যদি আমি ঠিকঠাক করতে পারি, তাহলে আমাকে সফল আর ব্যর্থ শিক্ষক বিষয়টা নিয়ে ভাবতে হবে না। এরকম প্রশ্ন। তো এই প্রশ্ন বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই ইন্টারভিউতে কোয়েশ্চেন অ্যান্সার এর মধ্যেই চলে আসতে পারে। এবার প্রশ্ন হতে পারে আপনার জীবনের নেগেটিভ দিক কি? পজিটিভ দিক কি? আপনার জীবনের একটি নেগেটিভ দিক বলুন তো? এখন বিষয় হচ্ছে আমরা যারা মানুষ আমরা প্রত্যেকেই নেগেটিভ পজিটিভ সমস্ত গুণাবলী নিয়েই তো পৃথিবীতে জন্মেছি। গুণাবলী নিয়েই পৃথিবীতে জন্মেছি। আমাদের মধ্যে সদ্গুণ যেমন আছে, বদগুণও থাকতে পারে। হ্যাঁ, কোনো সদ্গুণের পরিমাণ বেশি থাকবে কিংবা বদগুণ ছিটেফোঁটা থাকলেও তো থাকবে। কোনোটাকে বাদ দেয়া যাবে না। অর্থাৎ আমি ব্যক্তি মানুষের মধ্যে দুটোরই প্রভাব থাকবে। এবার চাকরির ক্ষেত্রে যদি ইন্টারভিউতে প্রশ্ন করা হয় এবং আমি যদি সেখানে আমার নেগেটিভ পয়েন্টটাকে তাদের সামনে তুলে ধরি, তখন কিন্তু আবার সেই নেগেটিভিটি দিয়েই কিন্তু প্রশ্ন হবে যে, "আপনি বলছেন আপনার চরিত্রে এটা নেগেটিভিটি, তাহলে আপনি তাহলে চাকরি করবেন কিভাবে? এটা দিয়ে তো আরে ক্ষতি হয়ে যেতে পারে।" আবার তখন তাদের আমাকে আরেকটা উত্তর দিতে হবে, তাই তো? সেইজন্য ইন্টারভিউ বোর্ডে যদি কোনো আমার নেগেটিভ পয়েন্ট নিয়ে জিজ্ঞেস করা হয়, তখন বুঝে নিতে হবে যে এটা একটা ডিপ্লোম্যাটিক কোয়েশ্চেন। তখন উত্তরটাও এরকম হওয়া উচিত। আমরা কখনো বলব না যে আমার চরিত্রে কোনো নেগেটিভ পয়েন্ট নেই, এরকম আমি বলতে পারি না। নিশ্চয়ই আছে। আবার এরকম বলতে পারি না আমার চরিত্রের নেগেটিভ পয়েন্ট হলো এই। আমি ধরুন কথার কথা বললাম যে আমার চরিত্রের নেগেটিভ পয়েন্ট হলো আমি খুব অল্পেতেই আ আবেগপ্রবণ হয়ে পড়ি। যার জন্য আমাকে অনেক ভুগতে হয়। আমি যদি এই উত্তর দিই, তখনই তো তারা আবার চেপে ধরবেন, প্রশ্ন করবেন যে, "তাহলে এরকম নেগেটিভ কোয়ালিটি নিয়ে আপনি ছেলেমেয়েদেরকে কি করে পড়াবেন? তাহলে তো তাদেরকে ম্যানেজ করতে পারবেন না। আপনার ক্লাসের ছেলেমেয়েরা খুব গোলমাল করবে। তাদেরকে আপনি শৃঙ্খলাবদ্ধ করতে পারবেন না।" তাহলে আরো জটিল জায়গা তৈরি হলো। কিন্তু যদি আমি এরকম উত্তর দিতাম যে, আ আমাদের প্রত্যেকের চরিত্রেই কিছু না কিছু নেগেটিভ দিক, কিছু না কিছু পজিটিভ দিক আছে। আমিও তার ব্যতিক্রম নই। কিন্তু আ আমি আপনাদেরকে কথা দিতে পারি যে, আমার চরিত্রের নেগেটিভ দিক কখনোই আমার পেশাকে ক্ষতিগ্রস্ত করবে না। যদি আমি এরকম উত্তর দিই, তাহলে আমার কি? ওনারাও বুঝে গেলেন যে, আমি আমার নেগেটিভ পয়েন্টটা বলতে চাইছি না। এটা ওনারাও বুঝে নিলেন। তো এবার অনেকে প্রশ্ন করেন, "স্যার যদি এর পরেও যদি ওনারা আবার স্পেসিফিক করে জানতে চান?" আমার বিশ্বাস এরপরে তারা কিছু আর জানতে চাইবেন না। কারণ তাদের হাতে সময় নেই এত কথা শোনবার। কারণ তারা অল্প কথা শোনার মধ্যে দিয়ে বুঝে যান ক্যান্ডিডেট কি বলতে চাইছে। এটা তারা সব জানে। যে ক্যান্ডিডেট যখন উত্তর দিচ্ছেন, সেই উত্তর দেওয়ার মধ্যে দিয়ে তারা বুঝতে পারেন যে ক্যান্ডিডেট কি বলতে চাইছেন, ক্যান্ডিডেট কি বললেন, ক্যান্ডিডেট কোন দিকে ইঙ্গিত করছে, এগুলো কিন্তু যারা এক্সপার্ট থাকেন তারা সবাই বুঝতে পারেন। ফলত আ আমাদের হাতে যেহেতু সময় কম, ইন্টারভিউতে আমাদের সর্বসাকুল্যে ৭ মিনিট ৬ থেকে ৭ মিনিট আমরা সময় পাবো।
সেই সময়ের মধ্যে আমাকে ৪ টে সেকশন থেকে প্রশ্ন অবশ্যই করবে। ১ হচ্ছে পার্সোনাল ডিসপোজিশন, ২ হচ্ছে আমার নলেজ, ৩ হচ্ছে আমার কমিউনিকেশন স্কিল, ৪ হচ্ছে আমার লিডারশিপ ট্রেটস। এই ৪ টে সেকশন থেকেই কিন্তু আমাদেরকে ৪ টে হলেও প্রশ্ন করবেন। ৪-৫ টা প্রশ্ন তো করবেনই আমাদেরকে। তারপরে সিচুয়েশন বেসড কোয়েশ্চেন তো এক্সট্রা রইলই। নেক্সট রইল ডেমনস্ট্রেশন থেকে কোয়েশ্চেন। ফলে সেগুলো থেকে কোয়েশ্চেন থেকে আমাদের বাধা। সব মিলিয়ে এই যে অ্যা ৬ থেকে ৭ মিনিটের আমার ইন্টারভিউ এর এই যে ট্রেলার, এই ট্রেলারের মধ্যে দিয়েই কিন্তু সিদ্ধান্ত হবে যে আমার চাকরিটা পাকা না পাকা নয়। সুতরাং অতি গভীর নাটকীয়তা, অভিনয়, কলাকৌশল দেখানোর দরকার নেই। খুব টু দ্য পয়েন্ট আমাদেরকে ইন্টারভিউতে পারফর্ম করতে হবে। খুব অঙ্গভঙ্গির মধ্যে দিয়ে না গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেদেরকে তাদের সামনে যোগ্য শিক্ষক হিসেবে উপস্থাপন করতে হবে। কথাগুলো বলতে হবে খুব গুছিয়ে এবং স্পষ্টভাবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। সামনের ইন্টারভিউর জন্য আগাম শুভেচ্ছা রইল O2 একাডেমিয়ার পক্ষ থেকে, অবশ্যই বদমাশের পক্ষ থেকে। সবার ইন্টারভিউ খুব সুন্দর হোক। থ্যাংক ইউ।